নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের নিবেদন লেখক সৌম্য সরকারের কলমে অচিন্ত পার্থর প্রথম গোয়েন্দা গল্প সরল সূত্র। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে তমাল, বুবাই, সৌরভ, সূর্যশঙ্কর, দীপ্তদীপ ও আমি নীলাঞ্জন। আবহ নির্মাণ সূর্য, প্রচ্ছদ অলঙ্করণ দীপক। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন লেখক সৌম্য সরকারের কলমে সরল সূত্র। শেষ বিকেলের আলো জানালার কাছে এসে ঠেকেছে। বালিগঞ্জ প্লেসের পুরনো একটা বাড়ির দোতলার বৈঠকখানা, একটা মাঝারি আকারের টেবিল, কয়েকটা আরামকেদারা আর এক কোণে বই আর সংবাদপত্রের স্তূপ। আজও যথারীতি জমে উঠেছে দুজনের আলাপচারিতা। অচিন্ত চক্রবর্তী, বয়স সবে 30-এর কোঠায়, শান্ত ও সংযত প্রকৃতির মানুষ। তার পেশা বিজ্ঞানের দিকে ঝুঁকে থাকলেও মনের একটা অংশ মগজাস্ত্রের ঠান্ডা শানিত যুক্তির প্রতি অদ্ভুত এক টান অনুভব করে। ঠোঁটের দুই কোণে সবসময় থাকে একরকম অচঞ্চল স্থিরতা, যেন কোনো কিছুরই তাকে বিচলিত করার সাধ্য নেই। তার বিপরীতে আরামকেদারায় আধশোয়া ভঙ্গিতে বসে আছে তার বন্ধু পার্থ রায়। এই দুই শৌখিন গোয়েন্দার মধ্যে যিনি কৌতুকপ্রিয়, স্বভাবোচ্ছল আর গা ছাড়া ভাবের। তার হাতে আধখোলা স্টেটসম্যান পত্রিকা, আর টেবিলে রাখা জলখাবারের প্লেট থেকে মাঝে মাঝে একটা করে মুড়ি মুড়কি তুলে মুখে দিচ্ছেন তিনি। অচিন্ত তার হাতে ধরা নোটবুকের পাতায় কিছুর হিসাব করছে। পার্থ পত্রিকার পাতায় চোখ বুলিয়ে বলল, এই যে অচিন্ত, তুমি কি জানো? একটা গবেষণায় নাকি প্রমাণ হয়েছে মানুষ যত বুদ্ধিমান হয় তত মানুষ কম কথা বলে। তুমি কি তাহলে সেই প্রমাণের জীবন্ত উদাহরণ? অচিন্ত মুখ না তুলেই বলল, তুমি কি সেই গবেষণার নাম বলতে পারবে, নাকি যে কোনো একটা বোকা কৌতুক দিয়ে আমায় খোঁচা দিচ্ছ? পার্থ দ্বিগুণ হাসিতে মুচড়ে উঠল। গবেষণা কিসের? তুমি চুপ করে বসে থাকলে ঘরটা কেমন গম্ভীর হয়ে যায়, তাই একটু মনোরঞ্জনের চেষ্টা মাত্র। অচিন্ত এবার শান্তভাবে চায়ের পাত্রে হাত দিল। গম্ভীরতা থাকলে অনুসন্ধানও থাকে পার্থ। মানুষ যে কম কথা বলে তার মানে এই নয় যে সে কথা একেবারেই বলে না, সে শুধুমাত্র প্রয়োজন মতোই কথা বলে। পার্থ আবার পত্রিকায় মন দিলেও মুখের কোণে দুষ্টু হাসিটা রয়েই গেল। হঠাৎ বাইরের কাঠের সিঁড়িতে চাপা পদধ্বনি শোনা গেল। সেদিকে চেয়ে মুখ তুলে তাকালো দুজনেই। কেউ একজন দরজার কাছে এসে থামল যেন। তারপর হালকা টোকার শব্দ। ভিতরে আসুন। দরজা খুলে ভেতরে ঢুকলো এক যুবক। বয়স 25-26 হবে। পরিপাটি পোশাক, সামান্য দুশ্চিন্তার ছাপ মুখে, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। তার উপস্থিতি পুরো ঘরে এক মুহূর্তের জন্য অন্যরকম একটা আবহ এনে দিল। আমি কি মিস্টার অচিন্ত চক্রবর্তী এবং পার্থ রায়ের সাথে কথা বলতে পারি? যুবকটি খুব ভদ্রস্বরে বলল কথাটা। পার্থ চেয়ার থেকে উঠে দাঁড়ালো, বলল, অবশ্যই, বসুন। আমি পার্থ আর উনি অচিন্ত। বলুন, কি কারণে আমাদের কাছে আসা? সেই যুবক বসে একটু শ্বাস নিল ধরে। মনে হচ্ছিল কিছুটা দ্বিধান্বিত, তবুও তার চোখের দৃষ্টি বলছিল এখানে আসার সিদ্ধান্ত সে ভেবেচিন্তেই নিয়েছে। তারপর সে বলল, আমার নাম অর্জুন সেন। আমি কলেজ স্ট্রিটের কাছে মায়ের সঙ্গে থাকি। আজ বিকেলেই আমি এখানে এসেছি, কারণ কারণ ব্যাপারটা আমি নিজের পক্ষে আর সামলাতে পারছি না।
আর আপনাদের দুজনের কাজ সম্পর্কে আমি আগেও শুনেছি অনেক। পার্থ ভরু নাচিয়ে বলল, কাজ? আমরা তো পুরোপুরি শখের গোয়েন্দা। তবে হ্যাঁ, মাঝে মাঝে ছোটখাটো রহস্য যুক্তির পথ ধরে মেলাবার চেষ্টা করি। অচিন্ত ধীরে ধীরে বলল, আপনি সমস্যাটা খুলে বলুন, একদম প্রথম থেকেই শুরু করতে পারেন আপনি। অর্জুন সামান্য ঝুঁকে বসল এবার। তার কণ্ঠে উত্তেজনা নয়, বরং এক ধরনের গভীর অস্বস্তি। আমাদের বাড়িতে সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, আর সেটা এমন কিছু যা বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও ভেতরে খুব অদ্ভুত একটা ছায়া ফেলেছে। আমাদের এক পুরনো আত্মীয়, আমার ঠাকুরদার মামাতো ভাই, কদিন আগেই মারা গেছেন। তিনি উত্তর কলকাতার শ্যামপুকুরে থাকতেন। মৃত্যুর 3 দিন পর তার ঘর গোছাতে গিয়ে আমরা এমন একটি বিষয় পাই যা আমরা কিছুতেই বুঝতে পারছি না। কি বিষয়? অচিন্ত জিজ্ঞেস করল। অর্জুন একটু থেমে বলল, তিনি তার মৃত্যুর আগের দিন হঠাৎ একটি চিরকুট লিখে গিয়েছিলেন। সেখানে মাত্র 3টি লাইন, কিন্তু সেই লাইনগুলো এমন যে কোনো একটা ধাঁধার মতো। এবং তার শেষে লেখা, যদি কেউ খুঁজতে চায় আমার ঘরের পুরনো কাঠের আলমারির তলায় তার উত্তর পাবেই, কিন্তু সাবধান। বৈঠকখানার নীরবতা একটু ঘন হয়ে এলো। পার্থ মাথা চুলকে বলল, একটা চিরকুট, একটা আলমারি, এতে তো ভয় বা রহস্যের কিছু নেই। আপনি কি সেখানে কিছু পেয়েছেন? অর্জুনের গলা এবার সংকুচিত হয়ে এলো। হ্যাঁ, পেয়েছি। আর সেটাই আমাকে এখানে টেনে আনার সবচেয়ে বড় কারণ। অচিন্ত সামান্য সামনে ঝুঁকে বলল, আপনি আলমারির তলায় ঠিক কি পেয়েছিলেন? অর্জুন ধীরে ধীরে ভারী স্বরে বলল, একটি লাল কাপড়ে মোড়া ছোট্ট কাঠের বাক্স, আর তার ভেতরে এমন কিছু যা আমি কোনোভাবেই ব্যাখ্যা করতে পারছি না। বাক্স থেকে এমন জিনিস পাওয়া যায় না, অন্তত যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। এই কথা বলার সময় তার গলার স্বর যেন খানিক বেশি কেঁপে উঠল। পার্থ এবার সত্যিই সিরিয়াস বলল, কি পেয়েছিলেন আপনি? অর্জুন নিচু হয়ে বসা অবস্থায় দুটি হাত একসঙ্গে চেপে ধরে বলল, একটা পুরনো রূপোর মেডেল, আর তার সঙ্গে রাখা ছিল একটি নোট যেখানে মাত্র 3টি শব্দ লেখা, সত্যির রেখা মনে রাখো। অচিন্ত স্থির গলায় জিজ্ঞেস করল, এতেই কি আপনারা ভয় পেয়েছিলেন? অর্জুন মাথা নাড়ল। না, ভয়টা সেখান থেকে শুরু। তার পরের অংশটা বললে আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না। পার্থ আর অচিন্ত দুজনেই তখন পুরো মনোযোগ দিয়ে তার দিকে তাকিয়ে আছে। অর্জুন বলল, চিরকুট পাওয়ার রাতে ঘরের ভেতরের আলমারির নিচ থেকে শব্দ আসতে শুরু করে, যেন কোনো কিছু ভেতরে নড়ছে। বৈঠকখানার বাতাস মুহূর্তে যেন স্তব্ধ হয়ে গেল। অচিন্ত কোনো অভিব্যক্তি দেখালো না, শুধু প্রশ্ন করল, আর আপনি কি নিশ্চিত শব্দটা আলমারির ভেতর থেকেই এসেছিল? অর্জুন খুব ধীরে মাথা নাড়ল। সম্পূর্ণ নিশ্চিত। আর সেই কারণেই আমি এসেছি আপনাদের কাছে, কারণ আমি মনে করি এই রহস্যের সমাধান খুব বড় কিছু নয়, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছি না। খুব সাধারণ কিছু লুকিয়ে আছে এর পেছনে, কিন্তু সেটা খুঁজে বার করতে আমার যুক্তিবোধ যথেষ্ট নয়। অচিন্ত চোখ বুজে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর চোখ খুলে শান্ত স্বরেই বলল, সরল যুক্তির আড়ালে লুকোনো রহস্যই সবচেয়ে গভীর হয়। আপনার গল্পের প্রতিটি অংশে কোথাও না কোথাও সরল সূত্র আছে, সেটাই আমরা খুঁজে বের করব। পার্থ চায়ের কাপ সরিয়ে বলল, তাহলে কি ঠিক হলো অচিন্ত? আমরা এই ঘটনার তদন্ত করব? অচিন্ত সরাসরি অর্জুনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তবে তার আগে আমার আপনার কাছ থেকে আরও কিছু তথ্য চাই। আর কাল সকালেই শ্যাম্পু করে আপনার আত্মীয়ের বাড়িতে আমরা যাব। অর্জুন যেন হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আপনাদের কাছে আসাটা ঠিকই হয়েছে মনে হচ্ছে। পার্থ হাসল। ঠিকই অনুভব করেছেন।
অচিন্ত কোনো সামান্যতম ঘটনার রহস্যভেদ না করেও ছাড়ে না। অচিন্ত শুধু টেবিলের উপর থাকা নোটবুকটি বন্ধ করে বলল, মনে রাখবেন, যৌক্তিকতা কখনোই ভুল পথ দেখায় না, তা সে যতই রহস্য ঘনীভূত হোক না কেন। বাইরে তখন সন্ধ্যার হাওয়ায় কলকাতার ট্রামের ঘণ্টা বেজে উঠছে। তবে কি ঠিক সেভাবেই খুলতে চলেছে রহস্যের প্রথম দরজা? বাইরে তখন সন্ধ্যা নেমেছে আরও ঘন হয়ে। রাস্তার ল্যাম্পপোস্টের হলদে আলো এসে পড়েছে বৈঠকখানার জানালায়। অচিন্ত নিজের নোটবুক রাখল। পার্থ পত্রিকাটি ভাঁজ করে তুলে রেখেছে ইতিমধ্যেই। তাদের সামনে বসে থাকা অর্জুন সেন কিছুক্ষণ নীরব থেকে গলা পরিষ্কার করল এবার, যেন দীর্ঘ ও জটিল এক বর্ণনার ভেতরের প্রথম শব্দটাকে সঠিক জায়গায় বসানোর প্রস্তুতি নিচ্ছে। এরপর অর্জুন বলে উঠল ধীরে ধীরে, আমার মনে হচ্ছে আমি এমন এক গোলক ধাঁধায় ঢুকে পড়েছি যার পথ চিনে নেওয়া আমার ক্ষমতার বাইরে। আর সেই পথের দুই ধারে আছে শুধু গুঞ্জন, গুজব আর অন্ধকার। অচিন্ত শরীরের ভঙ্গিটা সামান্য সোজা করল, তারপর বলল, শুরু থেকে বলুন, কথা যত দীর্ঘই হোক বলুন, সব পরিষ্কার করে বলুন। অর্জুন মাথা নাড়ল। তার চোখের নিচে অদৃশ্য কোনো ক্লান্তির রেখা দাগ কেটেছে মনে হচ্ছে। সে শুরু করল, আমি আপনাদের বলেছিলাম আমাদের এক আত্মীয় শ্রী তপন সেন শ্যামপুকুরের বাসিন্দা ছিলেন। বয়সের ভারেও তিনি আশ্চর্যভাবে সুস্থ ছিলেন, কিন্তু তার মৃত্যুটা হঠাৎই ঘটে যায় ঘুমের মধ্যে। মৃত্যুর 3 দিন পর তার ঘর গোছাতে গিয়ে আমরা খুঁজে পাই সেই চিরকুট। চিরকুটটিতে কি লেখা ছিল? পার্থ জিজ্ঞেস করল। অর্জুন পকেট থেকে সতর্কভাবে ভাঁজ করা একটা পুরনো চিঠি বের করল। এটাই, ঠিক এই কাগজটাই তার টেবিলের নিচে রাখা ছিল। কাগজটি অচিন্তকে ধরিয়ে দেওয়া হলো। কাগজের উপর কালির অক্ষর যেন হালকা কাপা হাতের লেখায়। বয়সের ভার বোঝাই যাচ্ছে এতে। অচিন্ত চোখ বুলিয়ে পড়ল। যদি কেউ সত্য খুঁজতে চায়, আলমারির তলায় তার উত্তর মিলবে, কিন্তু সতর্ক, এই সূত্র সাধারণ কারোর জন্য নয়। পার্থ মুখ বেঁকিয়ে বলল, যে কোনো মানুষই এমন লেখা রেখে যেতে পারে। হয়তো মানসিক উদ্বেগ, হয়তো পুরনো ভ্রম। এতটা ভয় পাবার কি আছে? অর্জুন গভীর শ্বাস নিল। ভয়টা চিরকুট থেকে শুরু হয়নি পার্থবাবু, শুরু হয়েছে তার আগেই। আর শুরুটা এক কিংবদন্তি ধনকুবেরকে কেন্দ্র করে। অচিন্ত এবার বলল, ধনকুবের? আপনি কোন ব্যক্তির কথা বলছেন? রাজশেখর মুখোপাধ্যায়। 20 শতকের প্রথম দিকে কলকাতার এক অন্যতম ধনকুবের। নাম নিশ্চয়ই শুনেছেন। পার্থ সোজা হয়ে বসল। রাজশেখর মুখোপাধ্যায়, যার রত্ন কাহিনী আজও বর্তমান, যিনি নাকি ভারত থেকে ইউরোপ পর্যন্ত রত্ন ব্যবসা বিস্তৃত করেছিলেন। হ্যাঁ, সেই মানুষটি। অচিন্ত শান্তভাবে জিজ্ঞেস করল, শ্রী তপন সেন কি রাজশেখর বাবুর সঙ্গে সম্পর্কিত ছিলেন? অর্জুন মাথা নেড়ে বলল, রক্তের সম্পর্কে নন, কিন্তু রাজশেখর বাবুর ব্যবসার শেষ দিকটায় তার যে সমস্ত বিশ্বস্ত কর্মী ছিলেন, আমার ঠাকুরদার মামাতো ভাই ছিলেন তাদেরই একজন। তিনি খুব কাছ থেকে দেখেছিলেন রাজশেখর বাবুর শেষ কটা বছর। আর ঠিক সেই সময়ই রাজশেখর বাবু তৈরি করেন মুখোপাধ্যায় ট্রেডিং কর্পোরেশন, এক বৃহৎ এবং রহস্যময় ব্যবসায়িক সংস্থা। অচিন্ত বলল, সেই কোম্পানি তো অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে, তাই না? ঠিকই, সরকারিভাবে 1972 সালে। কিন্তু তার আগেই কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে, যেমন কোম্পানির মালিকের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া, তার রত্নভাণ্ডার কোথায় গেল সেই প্রশ্নের রহস্য, তার বাড়ির সম্পত্তিকে কেন্দ্র করে বিরোধ, আর সবচেয়ে বড় কথা, যে রত্ন সম্ভারকে ঘিরে এত কাহিনী, সেটা আজও কারো হাতে মেলেনি।
পার্থ চোখ ছোট করে বলল, মানে সেই রত্ন ভাণ্ডারেরই সূত্র পাওয়া গেছে তপনবাবুর আলমারিতে? অর্জুন কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর বলল, হ্যাঁ, সেই কথাই তো আমিও ভাবছি। কারণ আমার আত্মীয় জীবনের শেষ দিকে সারাক্ষণ কোনো কিছুর একটা চিন্তা নিয়ে সারাক্ষণ অস্থির থাকতেন। তিনি প্রায়ই বলতেন, মানুষ মনে করে ধন লুকানো থাকে পাহাড়ে জঙ্গলে, অথচ তাদের ধারণা নেই আসল ধন থাকে ছায়ার নিচে। আমরা কখনো এসব কথার মানে বুঝিনি। অচিন্ত চুপচাপ শুনছিল। এবার সে বলল, আপনি যে লাল কাপড়ের মোড়া বাক্সের কথা বলেছিলেন তা তো আলমারির তলায় লুকোনো ছিল। বাক্সে যে পুরনো রূপোর মেডেল পেয়েছিলেন সেটির পেছনে কি কিছু খোঁতাই করা ছিল? অর্জুন পকেট থেকে আর একটা ছোট কাগজ বের করে রাখল। মেডেলের পেছনে লেখা MTC 1932, মানে মুখোপাধ্যায় ট্রেডিং কর্পোরেশন। পার্থ বলল, তাহলে এটা পরিষ্কার আপনার আত্মীয় কোনো না কোনোভাবে কোম্পানির পুরনো তথ্য রক্ষা করছিলেন। অর্জুন বলল, হয়তো, কিন্তু অদ্ভুত বিষয় হলো কোম্পানির ইতিহাস নিয়ে খুব কম তথ্য পাওয়া যায়। কালীঘাটের সরকারি নথিতে এর পুরানো রেজিস্ট্রি আছে, কিন্তু শেষ রেকর্ডগুলোর তারিখ খুব অস্বাভাবিকভাবে মুছে দেওয়া হয়েছে, যেন কেউ ইচ্ছে করেই সেই অংশটা সরিয়ে দিয়েছে। অচিন্ত বলল, রাজশেখর মুখোপাধ্যায়ের শেষ দিনগুলোর কি তথ্য আছে? তিনি নাকি মৃত্যুর আগে তার সম্পদের বেশিরভাগ অংশ কোথাও সরিয়ে রাখেন, কিন্তু কোথায় তার কোনো তথ্য নেই। অনেকে বলে তার তৈরি করা রত্নসম্ভার নাকি এত বিপুল ছিল যা 3-4 প্রজন্মের প্রাসাদ কেনার মতো। পার্থ বলল, এগুলো লোককথার মতো শোনাচ্ছে। হ্যাঁ, ঠিকই, কিন্তু আমার আত্মীয় যে চিরকুটটি লিখে গেছেন তা দেখার পর আমার মনে হয়েছে এটা শুধু কোনো ভ্রান্তির গল্প নয়। অচিন্ত নোটবুকে কলম চালাতে চালাতে জিজ্ঞেস করল, আপনি বলেছিলেন আলমারির তলা থেকে শব্দ এসেছিল, কি তাই তো? অর্জুন এবার সত্যিই গম্ভীর হলো। হ্যাঁ, প্রথম রাতে টুকটাক কিছু শব্দ, যেন কাঠের তলায় কেউ নড়ছে। দ্বিতীয় রাতে আবার, তবে এবার তা আগের রাতের থেকে একটু জোরে। তৃতীয় দিনে যখন আমি আলমারি সরাই তখন দেখি তলার কাঠটা সামান্য বেঁকে আছে, ভেতরের কোনো ফাঁপা জায়গা রয়েছে। পার্থ তৎক্ষণাৎ বলল, আপনি ভেতরে দেখেছেন? হ্যাঁ, কিন্তু কিছু পাইনি। কাঠটা বয়সে দুর্বল হয়ে গেছে, এটা স্বাভাবিক ব্যাখ্যা, কিন্তু কিন্তু শব্দটা। অচিন্ত বলল, মানুষ ভয়ের সময় স্বাভাবিক অস্বাভাবিক যে কোনো শব্দকেই গুরুত্ব দেয়। শব্দের কারণ সহজ হতে পারে, ইঁদুর, কাঠের সংকোচন, নড়াচড়ায় কাঠের টান। তবে আপনাকে এখানে আনছে শব্দ নয়, আপনার আত্মীয়ের চিরকুট, আর সেই চিরকুটের ইঙ্গিত কোম্পানি এবং রত্ন সম্ভারের দিকে। অর্জুন নম্রভাবে বলল, ঠিক তাই, আমি ব্যবসা করছি, পড়াশোনা করেছি, কিন্তু এই রহস্যের মোকাবিলা করার অভিজ্ঞতা আমার নেই। আর আমি অনুভব করছি বিষয়টা সাধারণ চুরি, ডাকাতি বা খুনের মতো কিছু নয়। এর সঙ্গে জড়িত আছে অন্য এক ইতিহাস, এক কিংবদন্তি, এবং হয়তো এমন কোনো গোপন তথ্য যা অনেকেই চায় না প্রকাশ পাক। গোটা ঘর নিস্তব্ধ হলো এবার। অচিন্ত ধীরে ধীরে বলল, আপনার আত্মীয় কি তার মৃত্যুর আগে কারোর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলেন? অর্জুন মাথা নেড়ে বলল, না, কিন্তু শেষ দিনগুলোতে তার আচরণে একটা মারাত্মক পরিবর্তন হয়েছিল। তিনি রাতের পর রাত জেগে থাকতেন, বহুদিন ঘর থেকে বেরো হননি, আর শেষ সপ্তাহে অন্তত 3 বার তিনি বলেছিলেন রাজশেখরের রত্নগুলো কেউ খুঁজে পেয়েছে, কিন্তু তারা এখনো জানে না আসল রত্ন কোনটা। পার্থ অবাক হয়ে বলল, মানে আসল রত্ন? তাহলে কি একাধিক রত্ন ভাণ্ডার ছিল? অচিন্ত এবার বইয়ের মতো গম্ভীর গলায় বলল, অথবা রত্ন শব্দটা হয়তো প্রতীকী। অর্জুন থমকে গেল। মানে? মানে রাজশেখর
ধন হয়তো বাস্তব রত্নের থেকেও মূল্যবান ছিল, আর আপনার আত্মীয় জানতেন যে সেই ধনের চাবিকাঠি কোথায় আছে। হয়তো সেই কারণে তিনি ভয় পাচ্ছিলেন। অর্জুনের গলায় আবার একই আতঙ্কের কম্পন ফিরে এলো। আমি জানি না তিনি কি বলতে চেয়েছিলেন, কিন্তু আমি এটা নিশ্চিত এই রহস্যের সমাধান জটিল কিছু নয়, হয়তো খুব সোজা কোনো সূত্র, কিন্তু সেই সরলতার মধ্যেই লুকিয়ে আছে আসল বিপদ। অচিন্ত দীর্ঘক্ষণ অর্জুনের দিকে তাকিয়ে রইল, তারপর টেবিলের উপর কলম রেখে বলল, অর্জুনবাবু, এখন আমাদের কাল সকালেই শ্যাম্পু করে যাওয়া প্রয়োজন। মৃত্যুর আগে তপনবাবু যা রেখে গিয়েছেন সেটির প্রতিটি শব্দ, প্রতিটি চিহ্ন বিশ্লেষণ করতে হবে, আর মুখোপাধ্যায় ট্রেডিং কর্পোরেশনের পুরনো নথিগুলো ভালো করে খতিয়ে দেখতে হবে। পার্থ দীর্ঘশ্বাস ফেলল। তাহলে এক কিংবদন্তি ধনকুবেরের রত্নের ইতিহাসে আমরা নামছি, হ্যাঁ? অচিন্ত হাসল না, কেবল বলল, না পার্থ, আমরা নামছি সরল যুক্তির পথে, আর সেই পথই আমাদের নিয়ে যাবে সত্যের রেখার দিকে। বাইরে তখন রাতের কলকাতা গর্জন তুলেছে ট্রামের ঘণ্টায়, দোকানের শাটার নামার শব্দ। বাইরে তখন রাতের কলকাতা গর্জন তুলেছে ট্রামের ঘণ্টায়, দোকানের শাটার নামার শব্দে, আর দূরের কালীঘাট রোডের ব্যস্ততা বেড়েছে সন্ধ্যার গুঞ্জনে। কিন্তু বৈঠকখানায় তখন নেমে এসেছে গভীর নীরবতা, যা ইঙ্গিত দিচ্ছে রহস্য এখন আরো গভীর হতে চলেছে। শ্যামপুকুরের সরু গলিগুলো তখন রাতের অন্ধকার পুরো ঝেড়ে ফেলতে পারেনি। সকালের কাঁচা রোদ বাড়িগুলোর ধূসর দেওয়ালে পড়ে তাই তেমন উজ্জ্বলতা আনতে পারছে না, যেন এই মহল্লার গায়ে কোনো পুরনো ছায়া লেগে আছে, যা স্বয়ং সূর্যদেবও ঠেলে তুলতে পারছেন না। অচিন্ত, পার্থ এবং অর্জুন তিনজন এগোচ্ছিল তপন সেনের পুরনো বাড়িটার দিকে। গলিটার শেষে দাঁড়িয়ে থাকা দোতলা বাড়িটাকে দূর থেকে দেখেই মনে হয় এখানে সময় থেমে আছে। লোহার গেটটির রং খসে গেছে, অন্দরমহলে আলো এসে পৌঁছেছে খুব কম। অর্জুন বলল, হ্যাঁ, এই বাড়িতেই তপন কাকু শেষ দিনগুলো কাটিয়েছিলেন। অচিন্ত এবার বাড়িটিকে গভীর চোখে দেখে বলল, পুরনো বাড়ি মানে রহস্য নয়, কিন্তু অনেক সময় পুরনো ঘরগুলো মানুষকে নিজের গোপন কথার সাক্ষী করে রাখে। পার্থ মন্তব্য করল। শুনে মনে হচ্ছে তুমি যেন ভবিষ্যৎবাণী করছো। অচিন্ত হাসল না, সোজা দরজার দিকে এগিয়ে গেল। অর্জুন চাবি বের করে দরজা খুলতেই এক ধরনের গুমোট গন্ধ এসে ঠেকল ওদের নাকে। পুরনো বই, ধুলো আর দীর্ঘদিন অযত্নে থাকা কাঠের মিশ্র গন্ধ। ঘরের ভেতর ঢুকতেই দেখা গেল একটা বড় কাঠের আলমারি দেয়ালের কোণে দাঁড়িয়ে আছে, পাশে ছোট একটা লেখার টেবিল, তার উপর ল্যাম্প, কিছু কাগজপত্র আর একটা পুরনো ডায়েরি। অচিন্ত প্রথমেই আলমারির কাছে গিয়ে নিচে ঝুঁকে কাঠটা পরীক্ষা করতে লাগলো। এটাই সেই আলমারি। ডান দিকের নিচের কাঠটা একটু বেঁকে আছে, আর সেখান থেকেই শব্দ এসেছিল। অচিন্ত আঙুল দিয়ে টোকা দিল। ঠক ঠক করে হালকা ফাঁপা শব্দ হলো। কাঠের ভেতর ফাঁকা জায়গা আছে সত্যি, কিন্তু শব্দের কারণ সহজ হতে পারে। পার্থ বলল, তার মানে ইঁদুর? অচিন্ত মাথা নাড়ল। না, কাঠটা পুরনো। আর্দ্রতা ও সময়ের চাপে কাঠের ভেতরে ফাটল তৈরি হওয়া স্বাভাবিক। অল্প নড়াচড়ায় শব্দ হয়, তেমন ভয় পাওয়ার কিছুই নেই। তপনবাবু হয়তো এই শব্দগুলোকে অস্বাভাবিক মনে করেছিলেন, কারণ তিনি তার শেষ দিনগুলোতে অত্যাধিক মানসিক চাপের মধ্যেই ছিলেন। অর্জুন নীরবে শোনে সবটা। তাহলে সেই মেডিলার চিরকুট, তার ব্যাখ্যা কি? সে প্রশ্ন করল। অচিন্ত বলল, সব ব্যাখ্যাই আছে, শুধু আমাদেরকে বুঝতে হবে তিনি ঠিক কোন জিনিসকে সত্যের রেখা বলেছিলেন। অচিন্ত লেখার টেবিলের দিকে এগিয়ে গেল। পুরনো ডায়েরিটা খুলতেই প্রথম পাতায় লেখা তপন সেন, ব্যক্তিগত নোট।
পাতাগুলো উল্টাতে উল্টাতে হঠাৎ পার্থ বলল, দেখো, এখানে কিছু লেখা যেন ইচ্ছে করে কাটাছেঁড়া করা হয়েছে। অচিন্ত সেই পাতায় চোখ রাখল। তপনবাবু তার মৃত্যুর আগের সপ্তাহগুলোর নোট লিখে রেখেছিলেন সেখানে। এক জায়গায় লেখা, রাজশেখরের রত্ন, আসল রত্ন নয়, ছায়ার ভেতরেই আছে সত্য। তারপর বাকিটা কাটা। অচিন্ত ধীরে ধীরে ফিসফিস করে বলল, ছায়ার ভিতরে সত্য, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। অর্জুন বিস্ময় নিয়ে বলল, ছায়া বলতে কি বোঝাচ্ছেন? অচিন্ত কিছু না বলে ডায়েরির পরের পাতায় চোখ রাখল। সেখানে বড় করে একটু কাপা হাতে লেখা আছে একটা লাইন, সত্য যদি পথে থাকে ছায়া হবে তার রক্ষক। আর তার ঠিক নিচেই ছোট একটা 4 লাইনের ছড়া। অচিন্ত ছড়াটি জোরে জোরে উচ্চারণ করল। মাটির তলায় নয়, দেওয়ালের গায়েও নয়, দেখো যেখানে আলো পড়ে কম সেখানেই রেখা রয়। ঘর এক পাশে নিঃশব্দ। পার্থ বলল, এটা তো একেবারে ধাঁধার মতো। অচিন্ত বলল, হ্যাঁ, আর এই ছড়াটাই মামলার আসল চাবিকাঠি। অর্জুন হতভম্ব হয়ে জিজ্ঞাসা করল, কিভাবে? প্রথমে ছড়াটি দেখুন। তপনবাবুর লেখাগুলোতে 3টি শব্দ বারবার এসেছে, ছায়া, রেখা আর সত্য। এগুলোই আমাদের সূত্র। ছড়াটির 4 লাইন আসলে এক জায়গাকে নির্দেশ করছে। মাটির তলায় নয় মানে লুকোনো ধন বা সূত্র মাটির নিচে নয়, দেওয়ালের গায়ে নয় মানে কোনো পেন্টিং বা দেওয়ালের গোপন খোপেও নয়। দেখো যেখানে আলো পড়ে কম মানে ঘরের স্বাভাবিক আলো যেখানে পৌঁছায় না, কোনো অন্ধকার কোণ, সেখানেই রেখা রয়। সেখানে আমরা পাবো রেখা অর্থাৎ সূত্র। পার্থ বলল, আমরা তাহলে কোনো ছায়ার জায়গা খুঁজছি। অচিন্ত মাথা নেড়ে বলল, হ্যাঁ, এই ঘরে এমন জায়গা নিশ্চয়ই আছে। সে ঘরটা মনোযোগ দিয়ে পরিদর্শন করতে শুরু করল। দেওয়ালের কোণ, আলমারির পেছন, জানালার কার্নিশ সব দেখা হলো। এরপরই হঠাৎ অচিন্ত থেমে গেল। বাড়িতে দক্ষিণমুখী জানালা, রোদ ঠিকভাবে প্রবেশ করে না। ঘরের বাম দিকের কোণটা অচিন্ত ইঙ্গিত করল। এই জায়গাটায় সব সময় ছায়া থাকবে, এখানেই তপনবাবু কিছু রেখে থাকতে পারেন। পার্থ উত্তেজনায় বলল, এখন খুঁজে দেখবে? অচিন্ত বলল, একটু অপেক্ষা করো। সে ঘরের আলো বন্ধ করতে বলল। ঘর অন্ধকার হলো। শুধু জানালা দিয়ে আসা ক্ষীণ আলো মেঝের কিছু অংশ ছুঁয়ে আছে। অচিন্ত মাটিতে হাঁটু গেড়ে সেই অংশে তাকালো। তপনবাবু লিখেছিলেন, সত্যির রেখা মনে রাখো। রেখা মানে কি, মনের রেখা না শারীরিক রেখা, কোনো চিহ্ন? হঠাৎ সে আঙুল দিয়ে মেঝের একটা অদ্ভুত দাগে স্পর্শ করল। একটা সোজা, দীর্ঘ, প্রায় অদৃশ্য শ্যাওলা পড়া রেখা। অচিন্ত বলল, এটাই। অর্জুন বিস্ময়ে বলল, এটা কি? অচিন্ত বলল, এটা কাঠের তক্তার বিচ্ছেদ, মানে এটা সাধারণ মেঝে নয়। তপনবাবু ইচ্ছা করে রেখাটি রেখে গেছেন যাতে ভবিষ্যতে কেউ এটা খুঁজে পায়। অচিন্ত পকেট থেকে সরু একটা ধাতব স্কেল বের করল। রেখার ফাঁকে ঢুকিয়ে খুব আলতো চাপ দিতেই কাঠের তক্তাটা সামান্য ওপরে উঠে এলো। পার্থ বিস্ফারিত চোখে বলল, এখানে একটা খোপ আছে। তক্তাটা তুলতেই দেখা গেল নিচে ছোট একটা চৌকো খোপ। খোপের ভেতর একগুচ্ছ পুরনো নথি, একটা সিলযুক্ত খাম আর একটা ছোট কালো নোটবুক। অর্জুন প্রায় ফিসফিস করে বলল, তপন কাকু এটা এখানে লুকিয়ে রেখেছিলেন? অচিন্ত মাথা নেড়ে বলল, হ্যাঁ, আর এটি তার মৃত্যুর সত্যিকারের বার্তা। খামটি অচিন্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে খুলল। ভেতরে রয়েছে একখানা পুরনো নথি, মুখোপাধ্যায় ট্রেডিং কর্পোরেশনের লোগো আর হাতে লেখা একটা কাগজ। অচিন্ত কাগজটি তুলে নিয়ে
পড়তে শুরু করল। লেখাটি রাজশেখর মুখোপাধ্যায়ের নিজের হাতে লেখা বলেই মনে হয়। যে রত্ন ভাণ্ডারের কথা সবাই বলে তা সত্য, কিন্তু তারা যা জানে না তা হলো রত্নই সব নয়। আমার ব্যবসার প্রকৃত সম্পদ ছিল এমন কিছু যা রাজ্য, দেশ, এমনকি সময়কেও বদলে দিতে পারে। এই সম্পদ আমি এমন এক স্থানে রেখেছি যেখানে কেবল ছায়া পড়ে। যদি কেউ সত্য খুঁজতে চায়, সে প্রথমে ছায়াকে বুঝুক। পার্থ অবাক হয়ে বলল, মানে তিনি কিছু লুকিয়ে রেখেছিলেন, কিন্তু তা রত্ন নয়। অচিন্ত বলল, হয়তো রত্নের থেকেও মূল্যবান কিছু। অর্জুন হতভম্ব। তাহলে তপন কাকু এটা জানতেন? অচিন্ত বলল, হ্যাঁ, এবং তিনি ভয় পেয়েছিলেন কারণ কেউ না কেউ এই তথ্য খুঁজছিল। হয়তো সেই কারণেই তার আচরণ পাল্টে যায়। পার্থ জিজ্ঞেস করল, তাহলে এই নথি আর নোটবুক, এগুলোতে কি আছে? অচিন্ত ধীরে বলল, এই নোটবুকেই সম্ভবত রাজশেখরের গুপ্তধনের হদিশ। সে নোটবুক খুলল। প্রথম পাতায় লেখা, ছায়া দেখো, আলো নয়। পরের পাতায় একটা দুর্বোধ্য মানচিত্র। কোনো জ্যামিতিক আকার নয়, বরং ছায়ার দাগের মতো আঁকা রেখা। অর্জুন অবাক হয়ে বলল, এটা তো কোনো স্থানের মানচিত্র নয়। অচিন্ত বলল, হয়তো কোনো স্থানের নয়, বরং কোনো সময়ের ছায়া। পার্থ কাপা গলায় বলল, তুমি তুমি কি বলতে চাইছো? অচিন্ত চোখ তুলে তাকালো। তার কণ্ঠ স্বাভাবিক, কিন্তু ভেতরে এক অদ্ভুত দৃঢ়তা। এখন আমরা এমন এক রহস্যের সামনে পৌঁছে গেছি যার সমাধান শুধু ইতিহাস বা ধনসম্পদ নয়, এটা মানুষের ভুলে যাওয়া সত্যের দিকে ইঙ্গিত করছে। তার চোখ নোটবুকের উপর স্থির রইল। আর এই ছড়াটি দেখো, যেখানে আলো পড়ে কম সেখানেই রেখা রয়, আমাদের পরবর্তী পথ নির্দেশ করছে। ঘর নিস্তব্ধ। বাইরে ট্রামের ঘন্টা বাজল। মনে হলো গোটা কলকাতা যেন নিঃশ্বাস রোধ করে আছে। রহস্য এখন সত্যিই ঘনীভূত, এতটাই ঘনীভূত যে এই মুহূর্তে অচিন্ত ছাড়া তা কেউ স্পষ্টভাবে দেখতে পারছে না। এরপর যা আসছে তা শুধু রহস্যের সমাধান নয়, এটা কোনো এক ইতিহাসের এক অচেনা দরজা খুলে দিতে চলেছে। কলকাতার আকাশে সেদিনের সন্ধ্যা নামছিল ধীরে ধীরে। পুরনো শহরের চেনা ধুলোবালির উপর মিশে থাকা আলো ছায়ার রেখাগুলো যেন অচিন্তের বৈঠকখানার মধ্যে এসে আরও গাঢ় হয়ে উঠছিল। ঘরের কোণে কেতকী ফুলের মৃদু গন্ধ, জানালার ধারে বসে ট্রামের ঘণ্টা শোনার অভ্যাস, সব মিলিয়ে পরিবেশটা সারাদিন ধরে তদন্তে ডুবে থাকা মনকে আরও যেন স্থির করে তুলেছিল। তবে স্থিরতা বলতে যা বোঝায়, অচিন্তের মনের মধ্যে তার ছিটে ফোটাও ছিল না। শুধু ছিল এক অদ্ভুত টান, যেখানে সমস্ত আগোছালো সূত্র ক্রমে এসে মিশছে এক সুতোর মধ্যে। পার্থ দুটি চায়ের কাপ নামিয়ে রাখলো টেবিলের উপর। তারপর বলল, শোনো, তুমি 3 দিন ধরে আমাদের দুজনকেই এমনভাবে ঝুলিয়ে রেখেছো যে আমার সন্দেহ হচ্ছে তুমি আসল সূত্রটা পেয়ে গেছো, শুধু বলছো না। অর্জুন ঘাড়ে হাত রেখে ক্লান্ত অথচ উদ্বিগ্ন মুখে বলল, স্যার, যদি সেই ছড়াটা সত্যিই কোনো সূত্র দেয়, তবে সেটা ঠিক কি? এত সহজ জিনিসের মধ্যে এত গুরুতর রহস্য লুকিয়ে থাকতে পারে, একথা ভাবলেই অবিশ্বাস হয়। অচিন্ত চুপ করেছিল, চোখে সেই পরিচিত ধীর তীক্ষ্ণতা, যেন সে ঠিক সেই মুহূর্তটাকেই অপেক্ষায় রেখেছিলেন এতদিন ধরে। টেবিলের উপর ছড়িয়ে থাকা কাগজগুলোর একটাকে সে আলতোভাবে তুলে ধরল। অর্জুনের এনে দেওয়া সেই পদ্য ছড়াটি নরম স্বরে পড়তে থাকল। যেখানে আলো সেখানে পথ, পথেই দৃষ্টি, দৃষ্টির আড়ালে রত্ন, সিন্দুক নয়, কুঠুরি নয়, দেখেও না দেখার সঙ্গমে লুকানো ধন। পার্থ ঠোঁট বাঁকালো। কথা শুনে মনে হচ্ছে সাধু বাবার বাণী। কিন্তু যাকে নিয়ে এত ঘোরাঘুরি, এত দৌড়ঝাঁপ,
তার সঙ্গে এইসবের সম্পর্কটা কোথায়? অচিন্ত এবার চশমাটা খুলে আলতো কাপড় দিয়ে মুছল। সম্পর্ক আছে, এবং তা সরলতম পথেই। রহস্য জটিল হয় তখনই যখন মানুষ তার সহজ জবাবকে অস্বীকার করে জটিলতার খোঁজ করে। যে ধন কুবেরের গুপ্তধন এতদিন ধরে প্রচলিত গল্পের সিন্ধুকে সিন্ধুকে গোপন কুঠুরিতে ভাবা হয়েছে, তিনি নিজেই কখনো সেসব বিশ্বাস করতেন না, বরং ঠিক উল্টোটা। অর্জুন অবাক হয়ে বলল। উল্টো মানে? অচিন্ত কাগজটা টেবিলে রেখে হাতের আঙুল জোড়া করে ধরল। মানুষ যা দেখে তার মূল্য বোঝে না, আর দেখেও যা দেখা যায় না সেখানেই থাকে আসল ধন। এই ছড়াটা সে কথাই বলে। গোপন সিন্ধুক নয়, দুর্ভেদ্য কোড নয়, মাটির তলা বা প্রাসাদের গোপন ঘর তো নয়, বরং এমন এক জায়গা যেখানে প্রতিদিন লক্ষ মানুষের দৃষ্টি পড়ে, অথচ কেউই বুঝে দেখে না। পার্থ একটু এগিয়ে এলো। তুমি কি বলতে চাইছো? এসব কিছু কলকাতাতেই? অচিন্ত মাথা নত করল। হ্যাঁ, ঠিক সেভাবেই। কলকাতার একেবারে মাঝখানে, এমন এক জায়গায় যেখানে একই সঙ্গে থাকে আলো, পথ আর মানুষের ছুটে চলার সেই অদ্ভুত অভ্যাস, দেখেও না দেখা। এবার একটু থামল সে। তারপর পাশে রাখা ব্রিফকেস থেকে বের করলো একটা পুরনো নথি। সরকারি মোহর মারা, পাতার প্রান্ত হলদেটে হয়ে গিয়েছে। বলল, আজ দুপুরে হাইকোর্ট লাইব্রেরি থেকে পেলাম। রাজশেখর বাবুর মৃত্যুর 10 বছর পর একটি মূল্যায়ন নথি জমা পড়েছিল সরকারি অফিসে। সেখানে একটি কথাই বারবার এসেছে, অ্যাসেটস রিটেন্ড ইন ওপেন রেজিস্টার আন্ডার পাবলিক অবজারভেশন। অর্থাৎ মূল সম্পদ নাকি এমন একটি স্থানে রাখা হয়েছিল যা জনসমক্ষেই রয়েছে। অর্জুন হতভম্ব। জনসমক্ষে? তাহলে তো সহজেই চুরি হয়ে যেত। অচিন্ত মৃদু হেসে বলল, যা প্রকাশ্য তাই সবচেয়ে নিরাপদ, কারণ কেউ কখনো ভাবেই না সেখানে কিছু লুকিয়ে থাকতে পারে বলে। পার্থ চায়ের কাপ তুলে এনে বসে পড়ল চেয়ারে। ঠিক আছে, এতক্ষণে বোঝা গেল রহস্যটা, কিন্তু কোথায়? কোথায় এমন জায়গা যেখানে প্রতিদিন আলো থাকে, মানুষ থাকে, পথ থাকে? অচিন্ত টেবিলের উপর রাখা কলকাতার পুরনো মানচিত্র খুলে বসলো। এবার ওর আঙুল থামল একটা জায়গায়, ডালহৌসি স্কয়ার। অর্জুন নিঃশ্বাস আটকে বলল, বড় বড় ব্যাংক, সরকারি দপ্তর, এ কি সেই অঞ্চল? অচিন্ত মাথা নাড়ল। একদম ঠিক, ওই অঞ্চলই, এবং সেই অঞ্চলের মধ্যে এমন একটা জায়গা আছে যা প্রতিদিন হাজারো দৃষ্টি নিজের ওপর নেয়, তবু কেউ তাকিয়ে সত্যিকারের অর্থে দেখে না। পার্থ ধীরে ধীরে বলল। কোথায় সেটা? অচিন্ত মানচিত্র ভাঁজ করে রাখল। চোখ দুটো স্থির, গলায় অস্বাভাবিক শান্তি। যেখানে আলো সারাদিন খেলে, যেখানে মানুষ পথ চেনে, যেখানে ইতিহাস নিজের ছায়া রেখে যায়, যেখানে ধুলো, ট্রাম লাইন, ভিড় আর সময় সব মিলিয়ে তৈরি করে এক নিত্য চঞ্চল আয়না, সেই জায়গার কথাই বলছি। অর্জুন কাপা গলায় বলল, কোথায়? দয়া করে বলুন। অচিন্ত বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই বৈঠকখানার বাইরে হঠাৎ ঠক করে একটা শব্দ হলো। জানালার কাজ সামান্য কেঁপে উঠেছে। পার্থ চমকে উঠে বলল, এইটা কি? অচিন্ত দ্রুত উঠে দাঁড়ালো। মনে হলো বাইরে কেউ দম বন্ধ রেখে দাঁড়িয়ে আছে। ঘরের আবহাওয়া ঠান্ডা হয়ে এসেছে। জানালার ওপাশে ছায়ামূর্তির মতো কারো নড়াচড়ার আভাস পাওয়া গেল। কলকাতা শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি। উত্তর পূর্ব দিক থেকে আসা হালকা শীতল বাতাসে কলেজ স্ট্রিটের বইয়ের দোকানগুলোর শাটার কাঁপছে। বহুরাত্রির আলোচনার শেষে গতকাল অচিন্ত প্রায় পুরো রাতটাই ঘুমোয়নি। সাদা কাগজের উপর টানা সরল রেখা, ছোট ছোট নোট, ছড়ার দুটি চরণ এবং রাজশেখরের পুরনো কোম্পানির নথি, সব মিলিয়ে একটা অদ্ভুত মানসিক একাগ্রতা তাকে ঘিরে ছিল ভোর পর্যন্ত। পার্থ চোখের নিচে ক্লান্তির ছায়া নিয়ে বৈঠকখানায় ঢুকল গরম 2 কাপ চা হাতে নিয়ে। এবার বলো, শেষ সূত্রটা কি বুঝলে?
পার্থ চায়ের কাপটা অচিন্তের সামনে রেখে প্রশ্ন করল। অচিন্ত মানচিত্রের ওপর রাখা তার নোটগুলো একটু সরিয়ে রেখে গম্ভীর স্বরে বলল, যেটা এতদিন আমরা আড়ালে দেখছিলাম সেটা প্রথম থেকেই সামনে ছিল। রাজশেখরের রত্নকুটি কোনো ভূগর্ভস্থ সিন্ধুক বা গোপন ভল্টে নেই। পুরো ব্যাপারটাই আসলে ভুল দিশায় ঘুরিয়ে দেওয়া হয়েছিল মানুষের উত্তেজনা আর লোভকে কাজে লাগিয়ে। পার্থ দীর্ঘশ্বাস ফেলল। তাহলে সামনে মানে কোথায়? অচিন্ত টেবিলের কোণে রাখা পুরনো নথির একটা কপি তুলে ধরল। সেটা ছিল মুখোপাধ্যায় ট্রেডিং অ্যান্ড সাপ্লায়ার্স নামের কোম্পানির 1938 সালের একটা সম্পত্তির নথি। এই নথিটা দেখো, এখানেই লেখা আছে রাজশেখরের মালিকানাধীন শহরের সম্পত্তির একটি স্থায়ী সাংস্কৃতিক দান। পার্থ চোখ কুঁচকে বলল, দান? কোথায়? অচিন্ত বলল, কলেজ স্ট্রিট, এবং সেটা বইয়ের দোকানের ভিড়ের ঠিক মাঝখানে। পার্থ বিস্ময়ে থমকে দাঁড়াল। বইয়ের ভিড়? সেখানে তো হাজার দোকান, মানে কোনটা? অচিন্ত ধীর গলায় উত্তর দিল, কলেজ স্ট্রিট মার্কেটের দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে থাকা এক মঞ্জিলের লালচে রঙের পুরনো পাঠাগার, শ্রীমন্ত রাজশেখর রিডিং রুম। আমরা দুজনেই বহুবার পাশ কাটিয়ে হাঁটলাম, কিন্তু একবারও ভাবিনি জায়গাটা আমাদের তদন্তের কেন্দ্রবিন্দুও হতে পারে। পার্থ হেসে বলল, মানে লোকের চোখের সামনেই লুকিয়ে থাকা রত্ন। মন্দ না। অচিন্ত বলল, এটাই ছিল রাজশেখরের কৌতুক। যার ধন লুকোতে চাইবে সে পৃথিবীর সব ভোল্ট খুঁজবে, কিন্তু যে সত্যি খুঁজতে জানবে সে সবের মাঝখান থেকেও তার উত্তর পাবে। দু ঘন্টা পর অচিন্ত, পার্থ এবং অর্জুন তিনজনেই কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে রয়েছে। এখন লোকে ভরা রাস্তা, চায়ের ভাঁড়ের ধোঁয়া, প্রিন্টার কাগজের গন্ধ, সব কিছুর মধ্যেই অচিন্তের চোখ শুধুই খুঁজছিল সেই পুরনো পাঠাগারটাকে। খুব বেশি পথ যেতে হলো না। কলেজ স্ট্রিটের মার্কেটের দক্ষিণ প্রান্তে হিন্দু স্কুল থেকে একটু দক্ষিণে সত্যিই দাঁড়িয়ে আছে লালচে রঙের ছোট্ট রিডিং রুমটি। দিনের আলোয় তার প্রতিটি ইট ধুলো আর সময়ের দাগে পুরনো হয়ে গেছে। অর্জুন ধীরে ধীরে বলল, আপনারা নিশ্চিত এটাই? অচিন্ত বলল, এখানেই সূত্র মেলছে। ছড়ার লাইনগুলোর কথা মনে আছে? এখানে বই মানে শুধু বই নয়, শহরের জ্ঞান ভাণ্ডারের কেন্দ্র। আর আলোয় যা ঢলে, মানে যেটা দিনের আলোতেও খোলা থাকে সবার সামনে। পাঠাগারের বৃদ্ধ লাইব্রেরিয়ান, সাদা পাঞ্জাবি পাজামা পরা সদাচারী মানুষটি তাদের দেখে এগিয়ে এলেন। বললেন, কি চাই বাবুরা? অচিন্ত সংক্ষিপ্ত ভাষায় বিষয়টি বলল। মানুষটি বিস্ময় চেপে বললেন, রাজশেখর মুখোপাধ্যায়ের নাম তো আমরা জানি। এই রিডিং কমিটি তিনি দান করেছিলেন, তবে কোনো বিশেষ ঘরোয়া ব্যবস্থা বা সম্পদ সেসব তো কখনো শুনিনি। অচিন্ত শান্তভাবে বলল, আমরা একটু দেখতাম ভেতরটা, বিশেষ করে ওই পুরনো নথি রাখার ঘরটা। লাইব্রেরিয়ান সম্মতি দিলেন। বই, তাক আর দেওয়ালে লুকোনো ইতিহাস। ভেতরে ঢুকতেই পুরনো কাগজের সেই চেনা গন্ধ। তাকগুলো সারি সারি দাঁড়িয়ে আছে। কোনোটা ব্রিটিশ আমলের আইন গ্রন্থ, কোনোটা বাংলা সাহিত্যের প্রথম দিকের সংস্করণ। অচিন্ত একে একে তাক, ঘর, কাঠের বর্গগুলো খুঁটিয়ে দেখছে। পার্থ জিজ্ঞেস করল, এসবের মধ্যে কোনটা চাবিকাঠি? অচিন্ত বলল, কোনো লুকোনো ঘর নয়, বরং যেটা সবার সামনে ছিল কিন্তু কেউই গুরুত্ব দেয়নি। সে ইশারায় লাইব্রেরিয়ানকে ডেকে বলল, আচ্ছা, এই রিডিং রুমের সবচেয়ে পুরনো সম্পদ কোনটা? লোকটি কিছুক্ষণ ভেবে বলল, আমাদের মূল প্রবেশদ্বারের ঠিক সামনে যেটা রাখা আছে, রাজশেখর সাহেবের দেওয়া কাঠের বড় দানপাত্র ফলকটা। সেটা 1938 সালের। অচিন্ত থেমে গেল। ফলক সামনে? প্রথম থেকেই কি সবার চোখের সামনে? পার্থ তাকালো ফলকের দিকে। গাঢ় বাদামি কাঠের ওপরে খোদাই করা শ্রীমন্ত
রাজশেখর রিডিং রুম, প্রতিষ্ঠা 1938। অচিন্ত ফলকের সামনে গিয়ে আঙুল বুলাল। এক কোণে একটা ক্ষীণ ত্রিভুজ আকৃতি, যেন ইচ্ছে করেই খোদাই করা হয়নি, আবার রয়ে গেছে। এটাই। অচিন্ত বলল খুব নিচু গলায়। কি সেটা? অর্জুন এগিয়ে এলো। অচিন্ত বলল, ত্রিভুজ চিহ্ন। রাজশেখর কোম্পানির লোগোও ছিল ত্রিভুজের ওপর 3টি বিন্দু, মানে এই অংশটা কিছু একটা আড়াল করে রেখেছে। পার্থ লাইব্রেরিয়ানের অনুমতি নিয়ে ফলকের পাশে থাকা দুটি পেরেক খুলল। ফলকের কাঠটা হালকা দেওয়াল থেকে আলাদা হতেই পরিষ্কার বোঝা গেল দেয়ালের অভ্যন্তরে একটা সরু আড়াআড়ি কাঠের পালিশ করা বাক্স বসানো আছে, প্রস্থে হাতখানেক। এটি যেন ফলকের সঙ্গেই একাকার হয়ে থেকে গেছে বহু বছর ধরে। অর্জুন কাঁপা কাঁপা গলায় বলল, এটাই তাহলে? অচিন্ত শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, এই বাক্সের মধ্যে রাজশেখরের রত্নকুঠি। রত্ন মানে অবশ্যই কিছু সাংস্কৃতিক মূল্য, কারণ এটা কোনো হিরে মানিকের সিন্ধুক হতে পারে না। রাজশেখরের মতো মানুষ শহরকে সম্পদ দিয়ে গেছেন, লুকিয়ে রাখার জন্য নয়। পার্থ বাক্সটা খুলল। ভেতরে কোনো অলংকার নেই, নেই কোনো রত্নখচিত বস্তু। ভেতরে কেবল রয়েছে রাজশেখর মুখোপাধ্যায়ের হাতে লেখা কয়েকটি পাতার একটা ডায়েরি, তার কোম্পানির শুরুর দিককার 3 পৃষ্ঠা ব্যবসায়িক হিসেব, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 1890 থেকে 1937 পর্যন্ত কলকাতার প্রকাশনা বাজারের অত্যন্ত বিরল নথিপত্রের এক সংকলন। কলকাতার বই ব্যবসার ইতিহাসে এমন নির্ভুল তথ্য কোথাও নেই। অচিন্ত ধীরে বলল, এটাই ছিল রত্নকুঠি, কলকাতা শহরের জ্ঞানের ভাণ্ডার। বই, নথি, ইতিহাস, এমন জিনিস মানুষ এড়িয়ে যায় কারণ এগুলো চকচকে নয়, অথচ সত্যিকারের প্রকৃত ধন তো এটাই। পার্থ মৃদু হাসল। অভিনন্দন অচিন্তবাবু, আপনি প্রমাণ করলেন গুপ্তধন মানেই শুধুমাত্র সোনারত্ন নয়। অর্জুনের চোখে অদ্ভুত প্রশান্তি। এটা সত্যিই অমূল্য, কিন্তু কেউ এটা খুঁজলো না কেন এতদিন? অচিন্ত বলল, কারণ সবাই খুঁজছিল এমন কিছু যা চমকে দেবে সকলকে। কেউই ভাবেনি আসল হিরে মানিক মানে স্মৃতি, ইতিহাস, শহরের সাংস্কৃতিক ঐশ্বর্যও হতে পারে। লাইব্রেরিয়ান সেই বাক্সের ভেতরের নথি দেখে বাকরুদ্ধ হয়ে বসেছিলেন। এগুলো তো আমাদের শহরের অমূল্য সম্পদ। তার কণ্ঠ কাঁপছিল। অচিন্ত শান্তভাবে বলল, এই রিডিং রুমই রাজশেখরের ইচ্ছে মতো এগুলোকে রক্ষা করবে। এগুলো তার ছায়ার মধ্যে সরল রেখা, সব ভুল ভাবনার ভিড় ভেঙে সত্যকে সামনে আনার পথ। পার্থ জানালার বাইরে তাকিয়ে হালকা হাসল। অচিন্ত, এভাবে তো আমরা আরো বহুদিন প্রচুর মানুষকে ভুল পথে দৌড়ানোর থেকে সরল পথে ফিরিয়ে আনতে পারবো। অচিন্ত শুধু বলল, যতদিন মানুষ জটিল রহস্যে লাফিয়ে পড়বে, ততদিনই তাদের সামনে থাকা সহজ সত্যকে দেখানোর কাজ থাকবে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের আলো তখন কলেজ স্ট্রিটের লাল ইটগুলোর উপর ছড়িয়ে পড়েছে। সেই আলোয় ধীরে ধীরে উন্মোচিত হয়ে আছে রাজশেখর মুখোপাধ্যায়ের লুকিয়ে রেখে যাওয়া সত্য এবং অচিন্ত ও পার্থর সরল যুক্তির শক্তি। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।